আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইংরেজি সাহিত্যের একেবারে প্রথম সারির একটি মাস্টারপিস নিয়ে কথা বলবো, টমাস গ্রের বিখ্যাত কবিতা এলিজি রিটন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড। শুধু কবিতাই পড়ব না, আমরা আসলে একটা দারুণ যাত্রায় বের হব। সেই সত্যিকারের গোরস্থানটায় আমরা যেন একটু হেঁটে আসব, যেখানকার পরিবেশ এই কালজয়ী লাইনগুলো লিখতে কবিকে অনুপ্রেরণা জুগিয়েছিল। তো চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন একদম গভীরে প্রবেশ করা যাক। কবিতার শুরুটাই হয় দারুণ একটা বিষণ্ণ আর ধ্যানমগ্ন পরিবেশ দিয়ে। বিদায় দিনের সমাপ্তি ঘোষণা করছে সান্ধ্য ঘণ্টা। হাম্বা রব তুলে ধীর পায়ে মাঠ পেরিয়ে যাচ্ছে গরুর পাল। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, চারপাশের সমস্ত কোলাহল যেন একদম থেমে গেছে, আর অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে আসছে। এই জাদুকরী লাইনগুলো আমাদের সরাসরি সেই শান্ত পরিবেশে টেনে নেয়। 1751 সালে প্রকাশিত এই বিখ্যাত কবিতাটির একদম প্রথম পৃষ্ঠার দিকে তাকালেই একটা অদ্ভুত অনুভূতি হয়। মজার ব্যাপার কি জানেন? টমাস গ্রে কিন্তু কেমব্রিজে খুব শান্ত, শিষ্ট, নিভৃত এক জীবন কাটাতেন। একজন সাধারণ শিক্ষাবিদ হিসেবে জীবনদশায় তিনি খুব সামান্যই লেখালেখি প্রকাশ করেছিলেন। কিন্তু ভাবলে অবাক হতে হয়, তার এই একটা মাত্র কবিতায় ইংরেজি সাহিত্যের ইতিহাসে তাকে চিরস্থায়ী একটা আসন এনে দিয়েছে। একেবারে যাকে বলে মাস্টারপিস। আমাদের আলোচনার প্রথম পর্ব, স্টোক পোজিশের অনুপ্রেরণা। চলুন কবিতার পেছনের বাস্তব জগৎটা একটু ঘুরে দেখি। এই যে কবিতার এত দারুণ একটা প্রেক্ষাপট, এর বাস্তব ভিত্তিটা কিন্তু লুকিয়ে আছে বাকিংহামশায়ারের স্টোক পোজেস গ্রামের সেন্ট জাইলস চার্চে। জায়গাটার বেশ গভীর একটা ঐতিহাসিক শেকড় আছে। একেবারে অ্যাংলো স্যাক্সন আর নরমান আমল থেকে এর শুরু। টমাস গ্রে প্রায় গ্রীষ্মের ছুটি কাটাতে এখানে তার মা আর খালার কাছে আসতেন। আর এখানকার এই ত্রয়োদশ শতাব্দীর টাওয়ার, 1558 সালের হেস্টিংস চ্যাপেল আর গোরস্থানের সেই গম্ভীর পরিবেশ, সব কিছুই তার কবিতার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এটি কিন্তু এখন গ্রেড 1 তালিকাভুক্ত একটা ঐতিহাসিক ভবন। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, এলিজির উৎপত্তি বা কবিতার জন্মকথা। চলুন গোরস্থান থেকে বেরিয়ে এবার কবির পকেটে উকি দেওয়া যাক। এই কবিতাটির জন্ম কিন্তু বেশ অদ্ভুত আর বেদনা বিধুর একটা ঘটনা থেকে। সালটা 1742। রিচার্ড ওয়েস্ট নামে কবির খুব কাছের এক বন্ধু মারা যান। সেই গভীর শোক থেকেই তিনি এই কবিতাটি লিখতে শুরু করেন। তবে এটা কিন্তু রাতারাতি লেখা শেষ হয়নি। 1747 থেকে 1750 সাল পর্যন্ত তিনি ফ্রেজার এমএস পাণ্ডুলিপিটি লেখেন। অবশেষে 1750 সালের জুনে স্টোক পোজিসে বসে কবিতাটি সম্পূর্ণ হয়। এরপর ঘটল আর এক মজার ঘটনা। একটা ম্যাগাজিন বিনা অনুমতিতে এটা ছাপিয়ে দেওয়ার পায়তারা করছিল। সেটা ঠেকাতে কবির বন্ধু হোরাস ওয়ালপোল বেশ তড়িঘড়ি করেই 1751 সালের ফেব্রুয়ারিতে রবার্ট ডডসলি নামের এক প্রকাশকের মাধ্যমে লন্ডনে এটি প্রকাশের ব্যবস্থা করেন। এখানে একটা দারুণ ব্যক্তিগত ইতিহাস লুকিয়ে আছে। টমাস গ্রে তার নিজের হাতে লেখা এই ফ্রেজার এমএস নামের খসড়াটি সযত্নে ভাঁজ করে সবসময় নিজের পকেটবুকে নিয়ে ঘুরতেন। চিন্তা করুন, একটা মাস্টারপিস কারোর পকেটে পকেটে ঘুরছে। পরবর্তীতে তিনি যখন লেখাটা পরিমার্জন করেন, তখন আগের 4টে স্তবক বাদ দিয়ে নতুন আরও 10টা স্তবক যোগ করেছিলেন। আর লেখার সময় কাগজের ওই ভাঁজ পড়া দাগগুলো খুব সাবধানে এড়িয়ে গিয়েছিলেন। সত্যি অবাক করার মতো একটা ব্যাপার, তাই না? সাহিত্য জগতে গ্রেভইয়ার্ড পোয়েট্রি বা গোরস্থান কবিতা বলে একটা কথা বেশ প্রচলিত। মূলত অষ্টাদশ শতাব্দীর এই সাহিত্যিক আন্দোলনটায় দেখা যায় কোনো একটা চরিত্র গোরস্থানের নিস্তব্ধতার মাঝে একা একা হেঁটে বেড়াচ্ছে, আর মানুষের জীবনের নশ্বরতা বা এই বিশাল মহাবিশ্বে নিজের অবস্থান নিয়ে গভীরভাবে ভাবছে। টমাস গ্রের এই অসাধারণ কবিতাটি কিন্তু আক্ষরিক অর্থেই সাহিত্যের সম্পূর্ণ নতুন এই আন্দোলনের সূচনা করেছিল। আর এই বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে এই কবিতাটি সাহিত্যের দুটো একদম আলাদা যুগের মধ্যে একটা দারুণ সেতুবন্ধন তৈরি করেছে। একদিকে এতে আছে নিও ক্লাসিক্যাল বা অগাস্টেন যুগের সেই সুশৃঙ্খল ভারসাম্যপূর্ণ বিন্যাস আর যুক্তি নির্ভর অনুভূতি। অন্যদিকে ঠিক একই সাথে এতে ফুটে উঠেছে সদ্য বিকশিত হতে থাকা রোম্যান্টিক যুগের গভীর বিষণ্ণতা, আবেগপ্রবণতা আর সাধারণ মানুষকে আদর্শ হিসেবে দেখার একটা প্রবণতা। এক কথায় অসাধারণ একটা মিশ্রণ। আমাদের আলোচনার তৃতীয় পর্ব, নশ্বরতা নিয়ে এক ধ্যান। চলুন আবার সেই চর্চের গোরস্থানের গম্ভীর পরিবেশে ফিরে যাওয়া যাক। উচ্চ বংশের অহংকার, ক্ষমতার দম্ভ,
সবই অপেক্ষা করে সেই অনিবার্য মুহূর্তের জন্য। গৌরবের পথ কেবল কবরের দিকেই নিয়ে যায়। লাইনগুলো পড়ার সময় ভেতরটা কেমন যেন একটু কেঁপে ওঠে, তাই না? টমাস গ্রে এখানে এক চরম ধ্রুব সত্য উপলব্ধি করেছেন। মৃত্যু হল সেই অমোঘ শক্তি যা সব মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দেয়। আপনার যত সম্পদ, ক্ষমতা বা সামাজিক মর্যাদাই থাকুক না কেন, শেষ গন্তব্য কিন্তু ওই একটাই, কবর। কবি এখানে ধনী আর দরিদ্রের স্মৃতিরক্ষার্থে তৈরি করা স্তম্ভগুলোর মধ্যে এক বিশাল আর স্পষ্ট বৈপরীত্য টেনেছেন। একদিকে আছে ধনীদের জাঁকজমকপূর্ণ বিলাসবহুল সমাধি আর উচ্চকণ্ঠের বন্দনাগান, যাকে তিনি একেবারেই অর্থহীন মনে করেছেন। আর অন্যদিকে আছে গ্রামের দরিদ্র কৃষকদের অবহেলিত, আকারহীন কিন্তু অত্যন্ত হৃদয়স্পর্শী কিছু স্মৃতিচিহ্ন। এই তুলনাটা কিন্তু সত্যিই আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করে। এরপর আসছে চতুর্থ অংশ, দরিদ্রদের ইতিবৃত্ত। এই অংশে এসে কবির আবেগের পারদ কিন্তু অনেকটাই চড়ে যায়। এখন এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল কিভাবে কবি সাধারণ মানুষের অপূর্ণ প্রতিভার পক্ষে অত্যন্ত আবেগময়ী একটা অবস্থান নিয়েছেন। এলিজির দ্বিতীয় পৃষ্ঠার পংক্তিগুলোতে কবির দারুণভাবে বর্ণনা করেছেন যে নিদারুণ দারিদ্র্য কিভাবে এই সাধারণ মানুষগুলোর ভেতরের সৃজনশীল স্রোত বা তাদের সুপ্ত প্রতিভাকে চিরতরে জমিয়ে দিয়েছিল। গ্রের যুক্তিটা ছিল খুব সহজ কিন্তু অসম্ভব তীক্ষ্ণ। এই যে অবহেলিত গ্রামবাসীরা, তাদের ভেতরেও কিন্তু বিখ্যাত রাষ্ট্রনায়ক বা কবিদের মতোই জন্মগত প্রতিভা ছিল। তাদের কারো হৃদয় হয়তো স্বর্গীয় আগুনে ভরপুর ছিল, কারো হাতে হয়তো বিশাল সাম্রাজ্য শাসন করার ক্ষমতা লুকিয়েছিল। তাদের মাঝেই হয়তো লুকিয়েছিল কোনো নীরব অখ্যাত মিল্টন বা কোনো নির্দোষ ক্রমওয়েল। কিন্তু ওই যে উপযুক্ত শিক্ষা আর সম্পদের অভাব, সব সম্ভাবনাই চিরকালের জন্য অন্ধকারে হারিয়ে গেছে। অনেক ফুলি ফোটে অলক্ষ্যে ঝরে যাওয়ার জন্য, আর মরুভূমির বাতাসে নিজের সুবাস বিলিয়ে দেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে আমার মনে হয় সাহিত্যের ইতিহাসে এর চেয়ে সুন্দর আর করুণ রূপক খুব কমই আছে। কবি বোঝাতে চেয়েছেন বনে ফুটে থাকা একটা ফুল যেমন কেউ না দেখে ঝরে যায়, তেমনি এই দরিদ্র মানুষগুলোর সহজাত প্রতিভা আর গুণাবলী সমাজের লোকচক্ষুর একেবারে আড়ালেই রয়ে গেছে। কেউ কোনোদিন তার কদর করেনি। তবে এত কিছুর মধ্যেও গ্রে কিন্তু একটা আশার আলো বা ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন। দারিদ্র্য এই মানুষগুলোর মহৎ হওয়ার পথে যেমন পাহাড় হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তেমনি উন্মত্ত জনতার রক্তক্ষয়ী আর হীন সংঘাত থেকেও কিন্তু তাদের দূরে রেখেছিল। অর্থাৎ তাদের এই অখ্যাত জীবন তাদের বড় বড় অপরাধ বা কলঙ্ক থেকেও সম্পূর্ণ নির্দোষ রেখেছিল। আমাদের স্থানিক যাত্রার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আমরা। পঞ্চম অংশ, কবির এপিটাফ বা সমাধিলিপি। কবিতার একদম শেষে সে এক অভাবনীয় বাঁক নেয়। কবি হঠাৎ করেই নিজের মৃত্যুর কথা কল্পনা করতে শুরু করেন। তিনি ভাবছেন সাদা চুলওয়ালা এক বৃদ্ধ কৃষক হয়তো গোরস্থানে ঘুরে বেড়ানো কোনো এক সমমনা পথিকের কাছে এই কবিরই মৃত্যুর বর্ণনা দিচ্ছেন, আর এই এপিটাফটি হল সেই বিষণ্ণ কল্পনার সমাপ্তি। এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে, বলতে পারেন একটা চমৎকার আইরনি। টমাস গ্রে সারা জীবন কবিতায় যে অখ্যাত আর নিভৃত জীবনের এত প্রশংসা করে গেলেন, নিজের সমাধির ক্ষেত্রেও তিনি ঠিক সেই পরিচয়হীন অবস্থাকে বেছে নিয়েছিলেন। 1771 সালে সেন্ট চাইল্ডস চার্চইয়ার্ডে তাকে তার মা আর খালার ভল্টেই সমাহিত করা হয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হল তার নিজের সমাধিতে তার নামের কোনো উল্লেখ পর্যন্ত ছিল না। কি অসাধারণ বিনয়, তাই না? তবে ইতিহাসের একটা চমকপ্রদ তথ্য আপনাদের না বললেই নয়। গ্রে নিজে একটা চিহ্নহীন সমাধি চাইলেও পরবর্তীতে স্টোক পার্ক এস্টেটের সৌন্দর্য বাড়াতে জন পেনের উদ্যোগে জেমস ওয়াট তার জন্য একটা বিশাল স্মৃতিস্তম্ভের নকশা করেন। চিন্তা করুন, যে মানুষটা জীবনভর খ্যাতি থেকে দূরে পালাতে চাইলেন, তার জন্যই কিনা একটা গ্রেড 2 তালিকাভুক্ত বিশাল স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলো। আজকের এই আলোচনা আমরা শেষ করব অত্যন্ত গভীর একটা প্রশ্ন দিয়ে। আমরা কি একটা সফল জীবনকে সেই গৌরবের পথ বা টাকা পয়সা, ক্ষমতা দিয়ে পরিমাপ করব, নাকি জীবনের নীরব ও শান্ত গতিপথ বজায় রেখে সহজ সাধারণ মানবতাকে আঁকড়ে ধরে বাঁচব? বর্তমান সমাজ কিভাবে আমাদের এই উচ্চাকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে, আর তার বিপরীতে একটা শান্ত জীবনকে কিভাবে দেখে, ভাবুন তো একবার।
এই প্রশ্নটা আপনাদের কাছেই রেখে গেলাম। আশা করি আজকের এই আলোচনা আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। সাথে থাকার জন্য